নমস্কার, ওয়েলকাম। কেমন আছো? এই বিরক্তিকর, অদ্ভুত, আশ্চর্য লোকটা আবার একটা 20 মিনিট লম্বা ভিডিও বানিয়ে ফেলেছে। আবার একটা বানাবে কাল, আরো একটা বানাবে, আরো একটা, আরো একটা, আরো একটা, আরো একটা, একটা। ও ভাবছে আমরা ভুলে গেছি, কিন্তু আমি ভুলিনি। আমি জানি তুমি অপেক্ষায় ছিলে, আমিও ছিলাম, কিন্তু আর না 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 না। একটা লাইভ, তারপর মাসের পর মাস চলে গেল। কি হলো? একটা মানুষের লাইভের জন্য এত অপেক্ষা, এত। তারপরে আবার বলছে এখন পরের লাইভ আসবে এই শনিবার। এতদিন কি করছিলে, কোথায় ছিলে? এইসবের উত্তর যদি এই লাইভে না পাই, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমিও আসছো তো এই শনিবার বিকেল 4টে? ওয়েট, আমার অডিও ভিডিওর কি হলো আমি জানি না। পুরো লাস্ট 1 মিনিট ধরে প্রায় আমি কোনো রকম ইন্টারসেপশন পাচ্ছিলাম না। যাই হোক, উই আর ব্যাক নাও লাকিলি। অ্যান্ড অবশ্যই স্ক্রিন দেখে তুমি বুঝতেই পারছো আজকে আমরা দেখছি আরেকটা ফিফা 2022 মোবাইলের পোস্ট করা অফিসিয়াল ভিডিও, যেটা হোস্ট করছে আমাদের বন্ধু স্টপডে, যার অদ্ভুত পজ স্ক্রিনে আমরা দাঁড়িয়ে গেছি ইন আনাদার এপিসোড অফ মাস্ক রিঅ্যাক্ট। অবশ্যই লাস্ট দিনকে আমাদের স্টপডে শিখিয়েছিল কি করে ভার্সেস অ্যাটাক খেলতে হয়, যেটা দেখার পর থেকে সত্যি কথা বলতে ভার্সেস অ্যাটাক হারতে আমার প্রচণ্ড চেষ্টা করতে হচ্ছে। প্রত্যেকটা ম্যাচই কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আমি জিতে যাচ্ছি, যেটা খুবই অদ্ভুত। সো মেবি তুমি আর আমি দুজনে মিলে একসাথে আজকে শিখতে পারবো স্টপদের থেকে, ঠিক যেরকম আমরা ভার্সেস অ্যাটাক শিখেছিলাম সেরকমই হেড টু হেডটা ঠিক কি জিনিস কিরকম ভাবে সেটা করতে হয়। So head to head is the player versus player mode in FIFA Mobile, and my absolute favorite, substitutions this season. So when it's late in the game, your player's getting tired like Bellingham is here, you want to make that super sub to save the game for you. Just hit that button right there at the top and it is going to let you bring in some substitution. এবার সাবস্টিটিউট জিনিসটা যদিও গেমে একটা খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, তার কারণ হচ্ছে হ্যাঁ তুমি ভাবতে পারো যে ঠিক আছে আমার যে প্লেয়ারগুলো লোয়ার রেটেড স্ট্যামিনা রয়েছে তাদেরকে আমি যদি হাফ টাইমের পরে সাব করিয়ে নিয়ে নিতে পারি তাহলে আমার স্ট্যামিনা কাভারটা আমি পেলাম। প্রবলেমটা হচ্ছে এরকম যে হেড টু হেডে ইনফ্যাক্ট ভার্সেস অ্যাটাকেও ওভারঅলে কিন্তু এই সাবস্টিটিউটটা একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ ধরো তোমার এই যে গোটা টিমটা আছে, গোটা টিমের বেস ওভারঅল হচ্ছে 95, কিন্তু তোমার যদি সাব বেঞ্চের যে প্লেয়ারগুলো রয়েছে 7টা প্লেয়ার, 7টাই তুমি ভরে রাখো অ্যান্ড 7টারই যদি ওভারঅল 90, 88 এরকম হয়, তাহলে কিন্তু তোমার টিমের গোটা ওভারঅলটা আবার নিচের দিকে চলে যাবে, উইচ ইজ সামথিং টু কিপ ইন মাইন্ড যখনই তুমি সাব বেঞ্চ রাখছো। এই কারণেই ভার্সেস অ্যাটাকে মেজরিটি ক্ষেত্রে মানুষজন বলে যে সাবস্টিটিউট বেঞ্চে প্লেয়ার রাখার দরকার নেই, ওয়ারাজ হেড টু হেডে তুমি সেই প্লেয়ারগুলোকেই রাখবে যারা তোমার স্ট্যামিনা বাফার। অর্থাৎ তুমি জানো যে হাফ টাইমের পর আমার রাইট উইঙ্গার ডেম্বেলের স্ট্যামিনা খুবই কম হয়ে যাবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনাডার চলে এলো আমার ক্ষেত্রে, বা তোমার ক্ষেত্রে অন্য একটা রাইট উইঙ্গার চলে এলো সেই কাভারটা দিতে। আই থিঙ্ক সেটাই ওয়ান অফ দ্য ভেরি ফিউ প্লেসেস যেখানে সাবস্টিটিউটস ইউজ হবে। ডিফেন্ডার বা গোলকিপার অনেস্টলি এদের সাবস্টিটিউট রেখে খুব একটা বেশি লাভ নেই, বিকজ আবার ডিফেন্ডারদের সাব ইন করে আমি দেখেছি নাথিং মাচ রিয়েলি চেঞ্জেস। এক গোলকিপার তুমি ভাবতে পারো যে হ্যাঁ আমার গোলকিপার রেড কার্ড খেয়ে গেলে কি হবে, বাট এই গেমে এতদিনে আই থিঙ্ক আমার গোলকিপার একবারও রেড কার্ড খায়নি। ইটস অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, তো ওটার কথাও খুব একটা ভেবে লাভ নেই। এটা কিন্তু তোমাকে ভাবতেই হবে যে বেশি সাবস্টিটিউট রাখা মানে বেশি ওভারঅল হিট, কাজেই অল্প অল্প সাবস্টিটিউট আর এফেক্টিভ সাবস্টিটিউট রাখাটাই আসল। Auto substitutions are another great way if you don't want to do all the substituting yourself to have recommended substitutions come in for you. But if you're not happy with who they're recommending, maybe you're like, I actually don't want to bring them in at that time, just hit the X button, cancels out, you don't got to worry about it. So one thing to keep in mind হচ্ছে অবশ্যই আমাদের অটো সাবস্টিটিউট যদিও মোটামুটি তোমার প্রেডিকশনটা ঠিকঠাকই করে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন ডেম্বেলের জায়গায় অনারাট এই ধরনের, বাট যখন তুমি ক্যান্সেল আউট করছো তার মানে বেসিক্যালি তোমার কাছে আবার চয়েসটা ফেরত চলে এলো যে তুমি এই কার্ডটাকে আবার ম্যানুয়ালি সাব ইন করাতে পারো বা চাইলে নাও করাতে পারো। আর ওয়ান থিং টু কিপ ইন মাইন্ড, অটো সাবস্টিটিউশনও কিন্তু একটা আউট অফ বাউন্ডের পরেই ট্রিগার হবে। অর্থাৎ যে কোনো সময় যদি তুমি অটো সাবস্টিটিউশনটা ওকে হয়ে যায়
আর তারপর যদি বল বাইরে না যায় তাহলে কিন্তু ওই অটো সাবস্টিটিউটটাও অ্যাজ উইথ এনি আদার সাব হবে না, বল প্রথমে বাইরে যাবে তারপরে তোমার সাবিন কার্ডরা মাঠে নামবে, তার আগে নয়। We now have is to choose our free kick specialists, our captains, our left corner, right corner, all those fun things. Now, when we're taking free kicks, one of the best ways to do it is to curve it around the wall. But to decide which direction you're going to curve it, that is where we're going to want to look at the player's strong foot. So you can see here with Alaba, we curved it to the inside and we curved it to the outside on our second shot. But as we curve it to the outside, when we look at it in slow motion, you're going to see that we don't really get that curve on the ball, which could give the goalkeeper a chance to save it. So you want to curve it with the direction of the strong foot that the player is going to be taking the free kick with to get the ultimate curl and the ultimate goal. Again, with the free kicks and everything, এটা মাথায় রাখা খুবই দরকার যে তোমার যে ফ্রি কিক টেকার আছে তার স্ট্রং ফুট কোনটা, এবং যদি তার স্ট্রং ফুট দিয়েই সে শটটা নিচ্ছে তাহলে কার্লের ডিরেকশনটা কোনটা হবে। এবার তার মানেটা বেসিক্যালি কি হচ্ছে, তার মানে হচ্ছে আইডিয়ালি তোমার যে ফ্রি কিক টেকার তার আউটসাইড ফুট শট এই পার্টিকুলার ট্রেডটা থাকবে যাতে পায়ের বাইরে দিয়েও কার্ল আউটটা করাতে পারে। কিন্তু আরেকটা যেটা আইডিয়াল সিচুয়েশন আবার এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি তোমার এই যে ফ্রি কিক টেকার আছে তার 5 স্টার উইক ফুট হয়, তাহলে তোমাকে এগুলো কোনোটা নিয়েই ভাবতে হবে না। দ্যাট ইজ স্টিল গোয়িং টু বি দ্য আইডিয়াল সিচুয়েশন। বাট সেটা যদি না হয়, তাও যদি তোমার 4 স্টার উইক ফুট ফ্রি কিক টেকারও হয় যার আউটসাইড ফুট শট আছে, তাহলেও তোমাকে খুব একটা ফ্রি কিক নিয়ে চিন্তা করতে হবে না। Game. Now up at the top, we are going to have the three mentalities: defending, balance, and attacking. Now while we may spend most of our time in balance, it is important to know when we should use defending and when we should use attacking. So you can see here we switch to defending formation. This is in a situation where we're either, trying to play for a draw, or we're in a situation where we want to try and hold that lead. So we got this 2-1 lead here with 80 minutes in the game. Defending is going to move our defenders back in the pitch. It's going to limit the amount of runs so that we're not leaving ourselves exposed defensively. On the opposite side of this, we have the attacking mentality. Now, the attacking mentality is perfect for that situation where you find yourself down by a goal, 2 goals, late in the game. You want to try and bring yourself even, just like we did with Joao Felix right there. And so what it's going to do is it's going to bring our defenders up the pitch. It's also going to give ourselves some more options on attacking runs because our players are going to think with that attacking mentality in mind. তো আবার এই তিনটে যে মেন্টালিটি আছে, অ্যাটাকিং, ব্যালেন্স, ডিফেন্ডিং, তোমার পুরোপুরিভাবে সিচুয়েশনাল এগুলো, অর্থাৎ তুমি তোমার গেমে এই মুহূর্তে কোন জায়গায় রয়েছো, তোমার স্কোরবোর্ডটা কি, তার উপরে বেস করে তুমি সুইচ করবে বিটুইন অ্যাটাকিং, ব্যালেন্স, ডিফেন্ডিং। জেনারেলি আবার পুরো ম্যাচটা আমরা চেষ্টা করি ব্যালেন্সতেই থাকার, ব্যালেন্সড যেখানে সেখানে তোমার পুরো টিমের ফরমেশনটা নর্মালি যেরকম শেপ নেওয়ার সেরকমই শেপ নেয়। অ্যাটাকিং হলে শেপটা ভীষণভাবে ফ্রন্ট ওরিয়েন্টেড, সেখানে তুমি দেখবে তোমার লেফট উইঙ্গার, রাইট উইঙ্গারদেরকে সাপোর্ট দিচ্ছে লেফট ব্যাক, রাইট ব্যাকরাও, এবং আবার সেটা কিন্তু প্রচুরভাবে কাউন্টার অ্যাটাক প্রোন। সো আমি জেনারেলি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যদি তুমি একটা হায়ার ওভারঅল প্লেয়ারের এগেনস্টে পড়ো তাহলে জেনারেলি এটা একটা ভালো আইডিয়া, তুমি প্রথম থেকে যদি ডিফেন্ডিংয়েই স্টার্ট করো। ওয়ারাজ তুমি যদি দেখো যে তোমার মোটামুটি ওয়েল ম্যাচড একটা টিম এলো অপোনেন্টে, তখন ব্যালেন্স দিয়ে শুরু করো। যদি হাফের পরেও তুমি দেখছো তোমার গোলটা আসছে না, তাহলে সাবিনদেরকে নামানোর পরে অ্যাটাকিং এ সুইচ করা ক্যান বি আ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া। Now, no matter which mentality you are using, learning how to defend is going to be critical to your success in head-to-head. And my biggest piece of advice for defending in FIFA Mobile is to not overuse the sprint tackle button. When you hold down the sprint tackle button, what's going to happen is it's going to activate the press mark style of defending. And this is a very high risk, high reward style of defending because it's going to allow you to get to the player very quickly and they're going to make an automatic tackle. Now, this is great for any situation where you're confident you can get to the ball carrier before they can make a move and get the ball back, start your own counterattack, or if you really need to get to a player that's far away and you want to make the quickest path to that player possible. But the downside of it is if you're spending your whole time going and doing all of this press marking, your players are going to get tired quicker. The other thing that could happen is what happens right here with Grealish. We go in for the press mark, they see it coming, and they have the chance now to make a little quick roulette or a move to get around our player and find this open space. And this is where we come to the other style of defending, which is our contain style of defending. This is where we're just using the D-pad to control our player. And your player is going to move automatically into a position of contain when they're facing the opposing player.
By doing this, we're going to allow our player to sort of control that movement and avoid getting caught off guard by a quick pass or a quick roulette. Now, you might be asking, Stopd, how am I going to sprint and keep up with this player if I'm not holding down the sprint button? What's actually going to happen in FIFA mode when you're doing the manual defending is your player is going to sprint as needed to try and catch up to the player. So you can see here, we've fallen behind the player, and I'm not even holding the sprint button. My player is picking up pace to try and catch up to the player to make the tackle. So the assisted defending in FIFA Mobile is very helpful in this to us. It's always going to try and get us into that contained position so that we can make the perfect tackle. And if we're running down the wing against the player, the one thing that we can do as well is when we hit the tackle button, it's actually going to activate the push-pull to try and slow down the player who's running down the wing or potentially get them off balance before they make that cross. Essentially যেটা বোঝার, যেটা Stopd হাইলাইটও করছে এখানে, that is automatic defending আর manual defending. এটা কিন্তু এই গেমের একটা ভীষণ ভীষণ পিভটাল পয়েন্ট, যেটা আমি দেখি অনেককেই এখনো হেড টু হেডে না বুঝতে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে স্প্রিন্ট আর ট্যাকেল বাটনটা রয়েছে, এটা কিন্তু নট অ্যান এন্ড গেম ইন টার্মস অফ ডিফেন্ডিং। তার মানে এই একটা বাটনই তুমি জাস্ট চেপে ধরে রেখে দিলে আর মাঝে মাঝে তুমি সুইচ করে নিলে আর তোমার প্লেয়ার পারফেক্ট ডিফেন্ডিং করে দেবে, দ্যাট ইজ রিয়েলি নট এটাই গেম। বিশেষ করে যেখানে এখন প্লেয়ারদের যদিও স্কিল মুভ নার্ভ হয়েছে, তাও প্লেয়াররা কিন্তু এই লেন চেঞ্জ, রুলেট, বল রোল এগুলো এখনো যথেষ্ট এফেক্টিভলি করতে পারে। এবং সেই জায়গা থেকে যখনই তুমি স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেলটা চেপে ধরে থাকছো, তোমার প্লেয়ার জাস্ট স্ট্রেট দৌড়ে 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 তোমার অপোনেন্টের কাছে চলে যাবে। এবার তার মানে কি? তার মানে যদি তুমি অনেকটা দূর থেকে এই জিনিসটা করো, অর্থাৎ এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা লম্বা ডিস্টেন্স রয়েছে বিটুইন আমাদের যে অ্যাটাকার এবং আমাদের যে রাইট ব্যাক। এবার আমি যদি ফুল স্পিডে স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেল আমি যদি ধরে রাখি, তাহলে ট্রেন্ট আলেকজান্ডার একদম সোজা রাস্তায় ফুল স্পিডে চলে যাবে অ্যাটাকারটার এগেনস্টে। বাট অ্যাটাকারটার কাছে অনেকখানি সময় আছে, ও বুঝতে পারছে, ও দেখতে পেয়ে গেল যে তুমি কিন্তু এটা করছো। তখন ও কি করবে? ও টুক করে একটা পাস বাড়িয়ে দেবে বা একটা থ্রু বল বাড়িয়ে দেবে এবং ওর লেফট সাইড থেকে যে প্লেয়ারটা উঠছে বা রাইট সাইড থেকে যে প্লেয়ারটা উঠছে, সে কিন্তু ইজিলি বলটা নিয়ে বেরিয়ে যেতে পারবে এবং ওই স্পেসটা এক্সপোজ হয়ে যাবে। দিস ইজ ওয়াই এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট যে তুমি এই হ্যাবিটটা করো, যে যখন তুমি দেখছো যে তোমার আর অপোনেন্টের প্লেয়ারের মাঝখানে ডিস্টেন্সটা সিগনিফিকেন্ট, সেই ক্ষেত্রে তুমি কোনো রকম বাটনস চেপো না, জাস্ট সিম্পলি আমাদের এই যে বি প্যাডটা রয়েছে, অর্থাৎ যে জয়স্টিকটা দিয়ে আমরা প্লেয়ারদেরকে মুভ অ্যারাউন্ড করি, জাস্ট সেটাকেই পুশ পুল করে নিজেকে পজিশন করার চেষ্টা করো। এবং সেটা করাতে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে তোমার কাছে ওই হেডরুমটা থাকবে তোমার অপোনেন্ট প্লেয়ারটাকে কন্টেন্ট রাখার, এবং তার যে পরের পাসটা বা তার যে পরের মুভমেন্টটা, সেটাকে তুমি ম্যানুয়ালি অনেক বেশি কন্ট্রোলডভাবে ডিফেন্ড করার চেষ্টা করতে পারবে। অবশ্যই যখন তোমার ডিস্টেন্সটা আবার ক্লোজ ইন হয়ে গেল, তখন হচ্ছে স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেল অ্যাপ্লিকেশনের পারফেক্ট টাইম। তখন স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেলটা তুমি যদি প্রেস করো, তাহলে কিন্তু অনেক বেশি চান্সেস আছে যে তোমার প্লেয়ার অপোনেন্টের প্লেয়ারের থেকে বলটা নিতে পারবে। ডিফেন্ডিং ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ মাচ এজ অ্যাটাকিং। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কিন্তু একদম ঠিক যে যদিও আমাদের গেমে অ্যাসিস্টেড ডিফেন্ডিং রয়েছে, হ্যাঁ আমাদের প্লেয়াররা বেশিরভাগ ক্ষেত্রে স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেল করেই বল নিয়ে নিতে পারে, বাট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে তুমি এটা বোঝো যে অ্যাসিস্টেড ডিফেন্ডিংও কিন্তু অ্যাটলিস্ট যখন একটু হায়ার আপ তুমি র্যাঙ্কসে পৌঁছে যাচ্ছ, ইটস গোয়িং টু বি অনেক অনেক বেশি ক্রুশিয়াল দ্যান দ্য অটোমেটেড ডিফেন্ডিং। অটোমেটেড ডিফেন্ডিং যেরকমভাবে ইজিও, সেরকমভাবেই কিন্তু অনেক অনেক সুযোগও তৈরি করে দেয় অপোনেন্টের জন্য, যদি তুমি সেটাকে একটু বুঝে না ইউজ করো। Now the second defender is another very high risk, high reward system of defending in FIFA Mobile, and it's probably one of those things I would really only use if I'm in the midfield area, or if I really need another player to come in and help support me in this one, because while it's very good for closing down players really quickly and giving you the opportunity to take the open man, you also have the downside that's going to pull your players out of position. You could have a situation like this where a defender gets out of position and we give them a wide open shot on net. আমার সত্যি মনে হয় যে এই সেকেন্ড ডিফেন্ডার বাটনটা আমি পুরো এতদিনের ম্যাচেসে গোটা 3-4 একবারই ইউজ করেছি, বিকজ যেটা দেখা যায় সেটা হচ্ছে মেজরিটি অফ দ্য টাইম তুমি যখনই এখানে সেকেন্ড ডিফেন্ডার পুল করছো, তখনই কিন্তু তোমার মানে একটা রিস্ক রয়েই যায় যে তোমার প্লেয়ার আউট অফ পজিশন হয়েই যাবে। এবং আমি যেটুকু দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে প্লেয়াররা রয়েছে ইন দ্য গেম, বিশেষ করে একটু রিলেটিভলি হায়ার ওভারঅল, তারা নিজেদেরকে যথেষ্টই ভালোভাবে পজিশন করতে পারে, বিশেষ করে যদি আমাদের সেন্টার মিডদের ওয়ার্ক রেটস হাই হয় বা ডিফেন্সে অন্তত মিডিয়াম হয়। সেই ক্ষেত্রে
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চট করে সেকেন্ড ডিফেন্ডারটা কথায় কথায় করার কোনোই দরকার পড়ে না, তার কারণ ওরা ঠিক নিজেদের জায়গাটা বুঝে চলে যাবে। বাট যদিও বা আমি কখনো ইউজ করেছি, এটা একদমই মিডফিল্ড অবধি ঠিকঠাক। যখনই তুমি মিডফিল্ডের বাইরে গিয়ে এটা ডিফেন্সে করছো তখনই কিন্তু ইটস আ ভেরি ভেরি ব্যাড আইডিয়া, কারণ ডিফেন্ডারদেরকে কখনো একটা প্লেয়ারের এগেনস্টে দুখানা ডিফেন্ডারকে পুল করা ইজ গোয়িং টু বি আ টেরিবল আইডিয়া, যখন তোমার অপোনেন্ট জাস্ট একটা টুকটাক সেফ প্লে করে বা একটা থ্রু বল দিয়ে সেই পুরো জিনিসটাকে কাটিয়ে নিয়ে চলে যেতে পারে। And if you do end up finding yourself in a situation and they end up on a breakaway, don't forget to slide down on that second defender button, rush your goalkeeper out and save the day. So this is very very important, এই গোলকিপার রাশ। সেকেন্ড ডিফেন্ডারকে যেই তুমি নিচের দিকে পুল করছো, তোমার গোলকিপার কিন্তু গোল পোস্ট ছেড়ে বেরিয়ে আসবে এবং বলটাকে নিয়ে নিতে চেষ্টা করবে। আবার কেন এটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইটস ভেরি ভেরি ক্রুশিয়াল, যেটাকে তুমি তখনই শুধু ইউজ করো যখন তুমি বুঝতে পারছো যে তোমার অপোনেন্টের অ্যাটাকারদের কাছে যথেষ্ট টাইম নেই এই জিনিসটাকে রিড করে রিয়্যাক্ট করার। কারণ যদি তোমার অপোনেন্টের কাছে যথেষ্ট সময় থাকে, ও যদি দেখে নেয় যে তুমি তোমার গোলকিপার রাশটা করে দিয়েছো, একবার তুমি যদি গোলকিপার রাশ করে দাও, তুমি কিন্তু ওটাকে ক্যান্সেল করলেও তোমার গোলকিপার যথেষ্ট সময় পাবে না নেটে ফেরত চলে যাওয়ার, গোল পোস্টে ফেরত চলে যাওয়ার। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনলি গোলকিপার রাশে তুমি কমিট করবে যদি তোমার অ্যাটাকার অলরেডি ভীষণভাবে প্রেসারে থাকে বা তোমার অ্যাটাকার অলরেডি বেরিয়ে চলে গেছে তোমার সমস্ত ডিফেন্ডারকে কাটিয়ে, গোলকিপার তোমার একমাত্র ভরসা। এই দুটো জায়গা ছাড়া গোলকিপার রাশে কিন্তু কমিট করো না কথায় কথায়। Gotta learn how to put the ball in the back of the net. My favorite way to do this is to build our play up from the backfield with some quick tick-a-tack-a play, find that open player, use skill moves to find that extra space, and finesse that ball in the back of the net. And we look at this play right here. Mbappe gets it to João Felix. Beautiful through ball, gets him on the breakaway. Not sure we can hit that shot after he missed the one earlier. Sweet pass to Mbappe. Sure goal right there. অ্যাটাকের ক্ষেত্রে আবার এটা কিন্তু আমি খুব কম প্লেয়ারদেরকে আবার ইউজ করতে দেখি, আমি নিজেও অনেক দিন ধরে এটাকে করতাম না, বাট সেটা হচ্ছে ট্যাপ টু পাস অপশনটা। এই গেমে পাসিং, থ্রু বল, এই ধরনের অপশনগুলো তুমি দুভাবে করতে পারো। প্রথম হচ্ছে তুমি নর্মাল যে বাটনগুলো দেখছো, বাটনগুলোকে প্রেস করলে একটা কোনো ডিরেকশনের দিকে পুল করে এবং সেদিকে পাস অ্যান্ড থ্রুস চলে যাবে, দ্যাট ইজ দ্য নর্মাল ওয়ে। আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে তুমি একটা ফিল্ডের যে কোনো একটা জায়গাতে ট্যাপ করলে তোমার আঙুল দিয়ে, অ্যান্ড এই ট্যাপটায় কি হবে, অটোমেটিক্যালি তোমার যে প্লেয়ার রয়েছে সে কিন্তু অটো ডিটেক্ট করে নেবে যেটা পাস যাচ্ছে না থ্রু যাচ্ছে। তুমি যদি একটা প্লেয়ারের ওপরে ট্যাপ করো সেটা হচ্ছে পাস টু দ্যাট প্লেয়ার, আর তুমি যদি একটা ওপেন ফিল্ডের কোনো জায়গাতে ট্যাপ করো সেটা হচ্ছে থ্রু। এবার এই যে ট্যাপ অপশনটা আছে এটা কেন এতটা ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে যে এই যে ট্যাপটা এটা তোমাকে আবার সেই অ্যাডিশনাল লেভেল অফ কন্ট্রোলটা দেয়। ঠিক যেভাবে আমাদের জয়স্টিক ইউজ করে ডিফেন্ডিং একটা লেভেল অফ কন্ট্রোল দেয় তোমাকে ওভার ডিফেন্ডিং, ঠিক সেরকমভাবেই এই ট্যাপটা তোমাকে এমন একটা লেভেল অফ কন্ট্রোল দেবে যেখানে তুমি যদি তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ যে ফিল্ডে অনেকখানি একটা ওপেন জায়গা রয়েছে, বাট সেই দিকে তোমার জয়স্টিক পুল করে থ্রু বল প্রেস করে ঠিকঠাক পাওয়ার অ্যাডজাস্ট করে অত কিছু করার থেকে ইটস ওয়ে ইজিয়ার তুমি জাস্ট ওখানে একটা ট্যাপ করে দিলে তোমার বলটা এগিয়ে চলে গেল এবং তোমার অ্যাটাকাররা ক্যাচ আপ করে নিল। দিস ইজ অ্যান অপশন যেটা ডেফিনেটলি তুমি যদি এখনও ইউজ না করছো তোমার এক্সপ্লোর একটু হলেও বেশি করা দরকার। তার কারণ হচ্ছে এই ট্যাপ টু পাস বা ট্যাপ টু থ্রু এটা কিন্তু ইজ অ্যান অ্যাবসলিউট গেম চেঞ্জার ইন হেড টু হেড। ইনসেন হাউ গুড ইট ইজ। একবার যখন তুমি এটাকে রপ্ত করে নিচ্ছ তখন তুমি দেখবে তুমি এই পাস আর থ্রু বাটন হয়তো খুব খুব কম ইউজ করছো কখনো সখনো। Another great way to move the ball up the pitch is with the give and go play. So if you double tap on the pass button or double tap on the field where you want to pass it, your player's going to pass the ball and then they're going to make the run. You just might not want to do what we did at the end there and do one too many and, well, watch the goalkeeper make the greatest save that I've ever seen. Now none of these is going to be critical to our success. The thing is যে তুমি যদি কোনো ক্ষেত্রে তোমার এই যে পাস আর থ্রু বা ইনফ্যাক্ট ট্যাপ টু প্লেটাকে একবারের জায়গায় দুবার করে ট্যাপ করো তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার প্লেয়ার শুধুমাত্র পাসটা দেবেই না, পাসটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে নিজেও এগিয়ে যাবে। এটা পার্টিকুলারলি এফেক্টিভ কখন, এটা পার্টিকুলারলি এফেক্টিভ উইথ স্ট্রাইকার্স বা উইথ উইঙ্গার্স যাদের ওয়ার্ক রেটটা
মানে অ্যাটাকিং ওয়ার্ক রেটটা হাই নয়, এরকম কিছু কিছু কার্ড এখনো রয়েছে। অ্যান্ড সেই ধরনের কার্ডগুলোতে ওরা চট করে নিজে থেকেই কিন্তু ওই রানগুলো নেয় না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ওদেরকে এই ডাবল ট্যাপ করেই পাসটা নেওয়া করাও, যাতে ওই এক্সট্রা মাইলটা ওরা যেতে পারে, ওই এক্সট্রা রানটা ওরা অটোমেটিক্যালি নিতে পারে, ইনস্টেড অফ তুমি ওদের ওয়ার্ক রেটের ওপর রিলাই করা যে ওরা আদেও নেবে কি ওরা নেবে না এই রান। Now, another thing that's going to be critical to our success in head-to-head is picking the right players for our starting 11. Now, this may change depending on your type of play style. There might be some different stats you prefer over others. So, for example, if you were going in and you wanted to do a whole bunch of passing the ball of the pitch and then send a nice through ball to your striker, you might want some midfielders that have, good long passing, good short passing, good crossing, good vision, a striker that's got some good pace so that it can outrun the defenders. Now, there's two things on this tab that I really like to focus on. The one is their work rate. Having a defender that has high attacking work rate, that is going to get you a player that is actually in a lot of cases going to be more involved in the play. So you see Hernandez here, he's got high attacking work rate. That tends to be the kind of player, but you'll see him actually move up the pitch a lot more, especially when you're in that attacking mentality. And so this can be a good thing, but it can also be a bad thing, because then you could also find yourself in a position where, you're getting an odd man rush going back the other way. So again, generally আমাদের টিম যখন আমরা বিল্ড করছি হেড টু হেডে, প্রথম জিনিস যেটা আবার তোমাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কোন ফরমেশনটা নিয়ে তুমি কমফর্টেবল। দ্যাট ইজ দ্য বেস। আমি বলবো ফরমেশনটা হচ্ছে তোমার বেস। যখন তোমার বেসটা তৈরি হয়ে গেল, তুমি কনফিডেন্ট হয়ে গেলে, তখন তোমার যে প্লেয়ারগুলোকে তুমি নিচ্ছ সেটা কিন্তু ইজ আ মোর অফ আ ট্রায়াল অ্যান্ড এরার। সত্যি কথা বলতে এরকম এখন প্রচুর ভালো সেন্টার মেডস আছে, প্রচুর ভালো স্ট্রাইকার্স আছে যাদের কম বেশি স্ট্যাট কাছাকাছি, কারোর একটু ভালো, কারোর একটু কম, কারোর একটু খারাপ। তো দিনের শেষে তোমার কোন পজিশনে কোন প্লেয়ার কোন ফরমেশনে বসবে তোমার জন্য, এটা কিন্তু ইজ সামথিং যেটা তোমাকে ট্রাই আউট করতে হবে নিজেকে। কিছু যেগুলো স্ট্যান্ডার্ড স্কিল মুভস, স্ট্রং ফোর্স, স্ট্যামিনা, এমনি কিছু ট্রেটস, এগুলো সবাই আমরা দেখি, এগুলো আমরা রিভিউজে কভার করি, ওয়ার্ক রেট আমরা রিভিউজে কভার করি। কিন্তু একটা জায়গার পরে কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে যে সব হাই প্লেয়ার তোমার জন্য সমান খেলবে না। টনি ক্রুজ আবার একটা খুব প্রাইম এক্সাম্পল যেটা আমি ইউজ করি এটার জন্য। টনি ক্রুজ কিছু মানুষের জন্য ইজ দ্য পারফেক্ট সেন্টার, ঠিক আছে, বাট টনি ক্রুজ কিন্তু ভীষণভাবে একটা পার্সন টু পার্সন ভ্যারি করা ওপিনিয়ন এরকম একটা প্লেয়ার। তার কারণ হচ্ছে যে ওর যে ওয়ার্ক রেটটা রয়েছে মিডিয়াম, সেটা নিয়ে কিন্তু সবার পক্ষে খেলা সম্ভব না। ওয়ারাস সামওয়ান লাইক যাদের হাই ওয়ার্ক রেট, যেমন পেদ্রি, সামওয়ান লাইক মদ্রিচের আলটিমেট টিম অফ দ্য সিজন, মেজরিটি প্লেয়ারদের হাতে যখন এই কার্ডটা পড়বে তারা সবাই কিন্তু ওটা নিয়ে ভালো খেলবে। দ্যাট ইজ জাস্ট দ্য নেচার অফ দিস গেম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইটস স্টিল মেজরলি টিম বিল্ডিং, কিন্তু ইজ অ্যাবাউট মোর সো একটা জায়গার পরে তোমার পার্সোনাল প্রেফারেন্সেস। কারণ বেস্ট প্লেয়ার্স তুমি এক একটা রেঞ্জে হয়তো 2-3 করে পাচ্ছ, কিন্তু তোমার জন্য কে বেস্ট সেটা কিন্তু আলটিমেটলি তুমি তখনই খেলে বুঝতে পারবে যখন তুমি সেই কার্ডটাকে নিয়ে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছো, বা তুমি জানো যে এই কার্ডটার এই একটা পার্টিকুলার জায়গা রয়েছে যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমি এই কারণে এটাকে ইউজ করব, বা ভাইসি ভার্সা তুমি এই কারণে এই কার্ডটাকে ইউজ করতে পারবে না। তো উইথ দ্যাট উই ডু কাম টু দ্য এন্ড অফ দ্য হেড টু হেড টিউটোরিয়াল। দিস ওয়াজ অ্যাগেন ওয়ান অফ দ্য a bit longer ones, আমি বলবো একটু লম্বা, বাট দ্য থিং ইজ যে এখানে খুব ইম্পর্টেন্ট কিছু বেস লাইনস আবার কভার হচ্ছে, which is something যেটা আমার সত্যি ভালো লাগে about this tutorial। প্রথম হচ্ছে আমি চাই তুমি যদি এখনো ম্যানুয়াল ডিফেন্ডিংটা না করে থাকো গেমে, স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেলটা একটা ম্যাচ দুটো ম্যাচের জন্য কমপ্লিটলি ইউজ করা ছেড়ে দাও। খুব দরকার না পড়লে স্প্রিন্ট অ্যান্ড ট্যাকেল চেপে ধরে থেকো না, তোমার প্লেয়ারকে ম্যানুয়ালি পজিশন করার চেষ্টা করো, দেখো কেমন লাগছে তোমার জন্য, বিকজ দ্যাট ইজ আ ভেরি বিগ থিং। সেকেন্ড, সিমিলারলি হচ্ছে আবার অ্যাটাকিং এ ট্যাপ টু পাস, ট্যাপ টু থ্রু, এটা কিন্তু ইউজ করো একটা কি দুটো ম্যাচ। প্রথম তুমি হয়তো ইনঅ্যাকিউরেট ট্যাপ করবে, বিকজ একটু সময় লাগে ওই মুভমেন্টটা করতে যখন তুমি ইউজ টু পাস অ্যান্ড থ্রু, বাট এটা করো একটুখানি 2-3 ম্যাচ করে দেখো, তুমি কিন্তু নিজেই দেখতে পাবে যে তুমি কি ধরনের সুন্দর চান্সেস ক্রিয়েট করছো। আর লাস্টলি, তুমি যদি তোমার টিম এখনো রেড মাই স্কোয়াডে না পাঠিয়ে থাকো তাহলে রেড মাই স্কোয়াডে পাঠিয়ে দাও। তো অ্যাগেন এই নোটে আজকের স্টপডি টিউটোরিয়ালের মাস্ক রিঅ্যাক্টস আমরা আবার এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।